প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে তুরস্ক থেকে মিষ্টি সকালের শুভেচ্ছা। আজকের লাইভটি শুরু করছি দুটি বিশাল সুসংবাদ দিয়ে। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন ইরানের জন্য, তুরস্কের জন্য। ইরানের জ্বালানি মন্ত্রী ইরানের জ্বালানি মন্ত্রী মোহসিন পাক নেজাদ ঘোষণা করেছেন ইরান এক বিশাল গ্যাসের রিজার্ভ পেয়েছে। ইরানের ফার্স প্রদেশের পাশে পারস্য উপসাগরে সাউথ ফার্স গ্যাস ফিল্ডের সাথেই ইরান এক নতুন বিশালাকার গ্যাস ফিল্ডের অনুসন্ধান পেয়েছে। কতটুকু গ্যাস আছে? 7 ট্রিলিয়ন ঘনফিট গ্যাস রয়েছে। আমরা ইরানের এই গ্যাস আবিষ্কারের একটা ভিডিও দেখাচ্ছি। এটাকে বলে অফশোর গ্যাস ফিল্ড, অর্থাৎ সমুদ্রের মধ্য থেকে যেই গ্যাসটা উত্তোলন করা হয়। ভালো সংবাদ পড়লে শুনলে কোন দোয়া পড়তে হয় কমেন্টে লিখতে পারেন। আজকে শুধু ইরান নয়, তুরস্ক ঘোষণা দিয়েছে তারা একটি বিশালাকার তেলের সন্ধান পেয়েছে। সেই তেল তুরস্কের দিয়ারবাকির শহরে, çalışması tüm দিয়ারবাকির hızıyla প্রদেশে devam উৎসর্গ করা ediyor. হয়েছে। Türkiye'nin en önemli petrol sahasında bulunuyoruz. Burası Diyarbakır ve Kaya petrolünü ilk kez şu anda ekranlarınıza taşıyoruz. Enerji ve Tabii Kaynağı তুরস্কের দিয়ারবাকির প্রদেশে যে তেলের খনি পাওয়া গিয়েছে তাতে ধারণা করা হচ্ছে $540 বিলিয়ন তেল রয়েছে। আবারও শুনুন, $540 বিলিয়ন তেল। আমরা গতকালকে বলেছিলাম তুরস্ক এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে। প্রেসিডেন্ট এরদোয়ান অনেকগুলো ভিশনারি প্রকল্প নিয়ে এগুচ্ছে। তুরস্কের নিজস্ব ফাইটার জেট তৈরি করছে। বিপুল পরিমাণ টাকা দরকার, বিনিয়োগ দরকার। আল্লাহ তাআলা বলছেন, কত টাকা লাগবে বান্দা বলো, আমি তোমার জন্য আসমান জমিন খুলে দিচ্ছি। প্রিয় দর্শক, তুরস্ক ইতিমধ্যেই তেলের উৎপাদন শুরু করেছে গাবার নামক ওয়েল ফিল্ড থেকে, যেখান থেকে তুরস্ক বছরে $8 বিলিয়ন তেল উৎপাদন করছে। তুরস্ক এখনো তেল আমদানিকারক রাষ্ট্র। তুরস্ক বছরে প্রায় $50 বিলিয়ন তেল গ্যাস আমদানি করে। যদি এই নিজস্ব সোর্স থেকে তেল এবং গ্যাস তুরস্ক উত্তোলন করতে পারে, $50 বিলিয়ন তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রি, এডুকেশনে, হেলথ কেয়ারে খরচ করে তুরস্ক এবং পশ্চিমাদের সাথে যে ব্যবধান রয়েছে, গ্যাপ রয়েছে, এটা খুব দ্রুতই কমে আসবে। আজকে গুরুত্বপূর্ণ সংবাদ দেব সিরিয়া থেকেও। তার আগে বলতে চাই, আমাদের রিজিকের মালিককে, আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন দুনিয়ার সবাইকে বাদ দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তখন রিজিকের দরজাগুলো খুলে দেয়। ইরান তার জ্বলন্ত উদাহরণ। ইরান কারো কাছে মাথা নত করেনি। বিশ্বের পরাশক্তি দুটি তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এসেছে। টমাহক ক্রুজ মিসাইল, F-35, F-16 শুধু নয়, সেই ভয়ঙ্কর B-2 বোম্বার বিমান নিয়ে এসেছে। ইরান কি মাথা নত করেছে? করেনি। ইরান বলেছে, আমরা সেজদা দেই শুধু আল্লাহর জন্য, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইরানকেই কঠিন অর্থনৈতিক অবরোধ দিয়েছে মাত্র গত সপ্তাহে। আল্লাহ বলছেন, কি অবরোধ দেবে দেখো, আমি ইরানের জন্য এমন সব খনিজ সম্পদের দরজা খুলে দিচ্ছি, সারা বিশ্ব ইরানের কাছে আসতে হবে, ইরানের পায়ে এসে পড়ে থাকবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের রিজার্ভ ইরানের। যাদের গ্যাস দরকার, যাদের তেল দরকার, তারা ইরানের কাছে আসতে বাধ্য। কোনো অবরোধ কাজ হবে না ইনশাল্লাহ। এবং ইরানের এই গ্যাস অনুসন্ধান ইরানকে খুব দ্রুত আবার ইকোনমি রিকভার করতে সাহায্য করবে। একই কথা, তুরস্ক যেই তেলের সন্ধান পেয়েছে, এই তেল উত্তোলনের মাধ্যমে তুরস্ক তার ইন্ডাস্ট্রিকে, তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমি নিজেও গতকাল অবাক হয়েছি তুরস্ক যখন ঘোষণা দিয়েছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আগামী বছর 2027 সালের সেপ্টেম্বরের 29 তারিখ পানিতে নামবে। একটা তুরস্কের মতো একটা টেকনোলজিতে মধ্যম দেশের পক্ষে নিজস্ব টেকনোলজির এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে সমুদ্রে নামানো, এটা একটা বিশাল ভিশনারি প্রকল্প।
প্রিয় দর্শক, বাংলাদেশের মাটির নিচেও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ সম্পদ দিয়েছে, আমাদের কোনোদিন কোনো দেশের কাছে নির্ভরশীল হতে হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ইরানের মতো, আমাদের তুরস্কের মতো বলিষ্ঠ লিডারশিপ নেই। যেদিন আমাদের বলিষ্ঠ লিডারশিপ আসবে, সেই দিন আমরাও আমাদের সম্পদগুলো উত্তোলন করতে পারবো। বড় অভাগা জাতি আমরা, যেই দেশে ইউরেনিয়াম আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম দেখতে গিয়েছিলেন। বাংলাদেশের সিলেটে তেল পাওয়া গিয়েছে। সেই ৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া সিলেটে গিয়েছিলেন তেলের খনি দেখার জন্য। তারপরের ১৪ দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এরপর থেকে আর কোনো সরকারের সাহস হয়নি দিল্লির রক্তচক্ষুকে উপেক্ষা করে এই গ্যাস উত্তোলন, এই ইউরেনিয়াম উত্তোলনের, এই তেল উত্তোলনের। বাংলাদেশের সমুদ্রের নিচে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে, আমাদের গ্যাসগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছে ভারত। প্রতিবেদন প্রকাশ করছে চীনের সিসমিক জাহাজ। আমাদের নিজেদের দেশের গ্যাস উত্তোলন না করে স্বৈরাচারী হাসিনার সেই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল পরিমাণ এলএনজি আমদানি করেছে, বাংলাদেশকে আমদানি নির্ভর দেশে পরিণত করেছে। আজকে জ্বালানি সংকটে সারা দেশে বিদ্যুৎ সংকট। এখন সময় এসেছে আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন করার। আমাদের কয়লা খনিতে কয়লা পড়ে আছে, আমরা কয়লা আমদানি করছি বিভিন্ন দেশ থেকে। কয়লার অভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে। সময় এসেছে কয়লা আমদানি উত্তোলন করার। আমরা দেখতে চাই প্রেসিডেন্ট জিয়ার পথে হাঁটছে তারেক রহমান। যদি তারেক রহমান সাহসের সাথে সামনে আগায়, সারা দেশের মানুষ তাকে সাপোর্ট দিবে। কিন্তু যদি দিল্লির পলিসির মতো আগের মতো বাংলাদেশের খনিজ সম্পদ চাপা পড়ে থাকে, বাংলাদেশের মানুষ গ্যাসে বিদ্যুতে কষ্ট পায়, তাহলে এটার পরিণতি খুব সুখকর হবে না। আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়করা আগাবে। আল্লাহ তাআলা তুরস্কের মতো, ইরানের মতো আমাদেরকেও রিজিকের দরজা খুলে দেবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই। সিরিয়াতে ইসরায়েলের বিমান হামলার পর তুরস্ক সিরিয়ার সীমান্তের দিকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানো শুরু করেছে। এই সংবাদে টনক নেড়ে উঠেছে তেল আবিবের। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে তড়িঘড়ি করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে এসেছে জর্ডানে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সিরিয়ার গোয়েন্দা প্রধান, সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে ইসরায়েলি কর্মকর্তাদের একটা গোপন মিটিং হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এবং সেখানে বলা হয়েছে তুরস্ককে থামতে বলো, সিরিয়া তুমি আর আগ বেরো না, আমরা উত্তেজনা কমাতে চাই, আমরা তুরস্ক কিংবা সিরিয়ার সাথে যুদ্ধ চাই না, আমরা একটা নিরাপত্তা চুক্তি চাই যে সিরিয়া থেকে ইসরায়েলে হামলা হবে না। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে, আমরা নিরাপত্তা চুক্তি তখনই করব যখন ইসরায়েল বিনা যুদ্ধে তার প্রত্যেকটি সৈন্যকে সিরিয়ার ভূখণ্ড থেকে বের করে নিয়ে যাবে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সৈন্য থাকা অবস্থায় ইসরায়েলের সাথে নো এগ্রিমেন্ট। নাম্বার 2, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে গোলান মালভূমি আমাদের ভূখণ্ড, এটা আমাদের ভূখণ্ড। নাম্বার 3, আমাদের সেনাবাহিনীকে পুনর্গঠন করার ব্যাপারে আমরা ইসরায়েল কিংবা কারো কোনো কথা শুনবো না। আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা আমাদের মিলিটারিকে তৈরি করব, আমাদের এয়ারফোর্সকে তৈরি করব, আমাদের নেভিকে তৈরি করব, এটা আমাদের অধিকার। নাম্বার 4, সিরিয়া কোন দেশের সাথে জোট করবে, কোন জোটে যোগ দিবে, সেই অধিকার সিরিয়া কারো কাছে বর্গা দিবে না। সিরিয়া তার নিজস্ব সিদ্ধান্তে সে কোন জোটে যাবে তার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সিরিয়া যে মক্কা জোটে যোগ দিতে চায় সেই বিষয়েও গ্যারান্টি চায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আলোচনা শুরু হয়েছে। সিরিয়া বলেছে ইসরায়েলকে 1974 সালের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ফিরে যেতে হবে সিরিয়ার ভূখণ্ড থেকে, এবং গোলান মালভূমির উপর সিরিয়ার যে অধিকার, সেই অধিকার থেকে সিরিয়া এক বিন্দু ছাড় দেবে না। প্রিয় দর্শক,
আমরা আজকের লাইভটি খুব বেশি বড় করব না। আমরা মনে করছি ইরান এবং তুরস্কের মতো আল্লাহ তাআলা চাইলে সিরিয়ার জন্য, সিরিয়ার এই পবিত্র বরকতময় ভূমি থেকেও এমন অসংখ্য খাজানা, এমন অসংখ্য রিজিকের ভান্ডার খুলে দিতে পারে, যাতে পৃথিবীর বিভিন্ন দেশে রিফিউজি হয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ যারা দেশে ফিরছে তাদের রিজিকের ব্যবস্থা হয়। সিরিয়া ইতিমধ্যেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সিরিয়া তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গম উৎপাদন করেছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেও সিরিয়া তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে। সিরিয়া সহ মুসলিম বিশ্বের প্রতিটি দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি বানায়, পরনির্ভরশীল নয়। আমরা যেন রিজিকের জন্য একমাত্র আল্লাহর কাছে নির্ভরশীল থাকি এবং আমরা যেন শুধুমাত্র সেজদা দেই আল্লাহর জন্য। আমরা সেই কথাই বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, ওয়াশিংটন নয়, বাংলাদেশের পলিসি হবে ঢাকা থেকে, বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফার্স্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। আপনারা সবাই জানেন আমেরিকা ইরানের বিরুদ্ধে একেবারে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞায় ইরান কতটুকু কুপকাত হবে সেই প্রশ্ন যত বড় তার চেয়ে বেশি বড় হয়ে দেখা দিয়েছে আমেরিকার অর্থনীতির কি হবে। এটা আমার কথা না, সিএনএন বলছে ডোনাল্ড ট্রাম্পের যে তত্ত্ব, এই তত্ত্ব এখন আন্তর্জাতিক অঙ্গনে কঠিন চ্যালেঞ্জের মুখে, পরীক্ষার মুখে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সিএনএনের একই রিপোর্টের আরেকটি সাবহেড হচ্ছে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দিয়ে আমেরিকার অর্থনীতিকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। আমার কথা না, সিএনএনের কথা। সিএনএন কোনো ফেলনা, কোনো কাগজ না, গণমাধ্যম না। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফরে গিয়েছিলেন নতুন করে কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য। ইরান এখানে সেই পুরনো শর্তই দিয়ে রেখেছে, নতুন কোনো গল্প নেই। অর্থাৎ কার্যত ইরান ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে বড় খবর হচ্ছে এটি, ডোনাল্ড ট্রাম্প যখন তার শান্তির দূত ইরানে পাঠিয়েছেন, তখন মার্কিন প্রশাসন ঘোষণা দিচ্ছে ইরানের আইআরজিসির 5 জন কমান্ডারের বিরুদ্ধে তাদের জীবনের মূল্য ঘোষণা করছে। একজন কমান্ডারকে ধরে দিতে পারলে বা তাদের সম্পর্কে খোঁজ দিতে পারলে $1 কোটি করে পুরস্কার দেবে, আর আমেরিকায় থাকার জন্য নাগরিকত্ব, সুযোগ সুবিধা সবকিছু দেবে। প্রশ্ন হচ্ছে, যখন আমেরিকা শান্তির দূত পাঠিয়ে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে, তখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করছে নিষেধাজ্ঞা আরোপ করে, আর ইরানের আইআরজিসির 5 জন কমান্ডার, শীর্ষ কমান্ডার, তাদেরকে ধরে দেওয়ার জন্য তাদের মাথার মূল্য ঘোষণা করছে। এটা কি শান্তি প্রত্যাশা, নাকি তামাশা, নাকি নিজের অবস্থান ঠিক রাখার জন্য এইগুলো করা? আসলে কোনটা? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমি মোটামুটি আজকের যে আলোচনা তার মূল কথাগুলো বলে ফেলেছি। এখন এগুলোর ভেতরে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আরো বিশ্লেষণ প্রয়োজন। এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই জন্য আমি সর্বপ্রথমে নিষেধাজ্ঞার বিষয়টা নিয়ে আসলাম, কারণ এটা একেবারে আমেরিকা প্রচন্ড রকমের ঢাকঢোল পিটিয়ে ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ মার্কিন গণমাধ্যম তারা বলছে এটা ব্যর্থ হবে এবং আমেরিকার অর্থনীতিকে যুদ্ধের ভেতরে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান আর কানাডায় ডোনাল্ড ট্রাম্পের এই তত্ত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে, কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। সিএনএন এর বক্তব্য কিভাবে হলো এবং কি হয়েছে, আসলে এই ঘটনাগুলো আমি আপনাদেরকে একটু খুলে খুলে বলি। আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাংলাদেশ টাইম গতকাল সোমবার 24 আগস্ট নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন
তিনি যে ঘোষণা দিয়েছেন তাতে আসলে ইরানের বিরুদ্ধে তো আর নিষেধাজ্ঞা আরোপ করতে বাকি নেই। কোন সেকশনে নিষেধাজ্ঞা দেবে? সব সেকশনে তো নিষেধাজ্ঞা দেয়া হয়ে গেছে। তিনি মূল যে ঘোষণা দিয়েছেন তার ঘোষণার যে মূল কথা সেটা হচ্ছে এই যে ইরানের সাথে বিশ্বের কেউ কোনো লেনদেন করতে পারবে না, এবং লেনদেন করলে সেই সমস্ত দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা পুরনোই। চীন তো বলেছে যে নিষেধাজ্ঞা আরোপ করে, অবরোধ আরোপ করে সমস্যার সমাধান করা যাবে না, এর জন্য কূটনৈতিক আলোচনা দরকার। তো এখন তার মানে কি? এর মানে হচ্ছে চীন এই নিষেধাজ্ঞা মানবে না, রাশিয়া তো মানবেই না। প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরান সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে অমনি সামরিক ব্যবস্থা। আর বিশ্বের আরো দেশ যারা আছে যাদের সাথে ইরানের লেনদেন হতে পারে, তারা যদি কেউ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে যেতে দেবে না। জাহাজ তো শুধুমাত্র তেল গ্যাস আনার জন্য যায় না, অনেকে হয়তো এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল গ্যাস হয়তো নেয় না, তাহলে তাদের প্রোডাক্ট তো আসে জাহাজে করে, এগুলো ঢুকতে দেবে না নিষেধাজ্ঞা। তাহলে কি হবে? অতএব আন্তর্জাতিক অঙ্গনে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন, চ্যালেঞ্জের মুখে পড়েছে। সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কিছু কিছু দেশ তো মানবে, কিন্তু চীনের মতো একটা দেশ যার অর্থনীতি আমেরিকার চেয়ে বড়, এই চীনের মতো দেশটা যদি আমেরিকার এই নিষেধাজ্ঞা না মানে তাহলে চীনের বিরুদ্ধে আমেরিকা কি করবে? যুদ্ধ? না, প্রথমে এই যুদ্ধ করতে যাবে না, পারবেও না। আমেরিকার অস্ত্রের ভান্ডার খালি, এটা জানে। কেউ না জানলেও আমেরিকা তো জানে। অতএব সে এই খালি বন্দুক নিয়ে চীনের সাথে যুদ্ধ করতে যাবে না। এবং আদৌ চীনের সাথে কোনোদিন যুদ্ধ করতে যাবে কিনা আমেরিকা, আমি সেটা দিয়েই চ্যালেঞ্জ নিতে পারি। কারণ আমেরিকা ইরানকে মোকাবেলা করতে যেভাবে হিমশিম খেয়েছে, চীন তার চেয়ে কয়েক গুণ শক্তিশালী। সম্ভব না। এবং প্রযুক্তিগত দিক দিয়ে ইরানের চেয়ে এগিয়ে চীন, এটা বাস্তবতা। তাহলে যুদ্ধের প্রশ্ন নেই। এখন চীন যদি জোর করে তার জাহাজ পাঠিয়ে ইরান থেকে তেল আনে, তাহলে আমেরিকা কি করবে? যুদ্ধ যেহেতু করতে পারবো, কি করবে? তাহলে চীনের ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে নিষেধাজ্ঞা দেবে, চীনের পণ্যের উপরে ট্যারিফ ডাবল করে দেবে, এই তো চীনও পাল্টা ব্যবস্থা নেবে। দেন শুধু তাই না, চীন যদি মার্কিন ডলার সিস্টেম বাদ দিয়ে লেনদেন করে তাহলে কি হবে? আমেরিকার ডলার মার খেয়ে যাবে। তো আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমেরিকার অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লো, যুদ্ধের ভেতরে পড়লো, পরীক্ষার মুখে পড়লো। তাহলে ওপাশে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে, ট্যারিফ যুদ্ধে বিশালভাবে জড়িয়ে গেছে। ইরানের সাথে তার সব রকমের যুদ্ধ চলছে। তাহলে এই যে মক্কা চুক্তি হয়েছে, এই মক্কা চুক্তির মূল মালিক যারা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এদের নিয়তের ভেতরে যদি ইখলাস থাকে, অর্থাৎ খালেস নিয়তে যদি এরা কাজ করে, তাহলে তো আমেরিকার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা। আমেরিকা যেখানে মধ্যপ্রাচ্যে তাহলে এই মুহূর্তে অস্তিত্বের সংকটে, সেখানে যুদ্ধ করে কাকে পাবে সে পাশে? ট্রাম্পের যে এই যে কর্মকাণ্ড, হুটহাট করে এক একটা করা, কে তার শত্রু কে তার মিত্র কেউ জানে না, এক এক সময় এক একজনের বিরুদ্ধে লেগে যাচ্ছে। কানাডা আমেরিকার একদম আত্মার হরিহর, ঘরের ভিতরের মানুষ, সেই ক্যানাডার সাথে এখন কি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত, শুধুমাত্র টাকা এবং অর্থনীতির জন্য। এই যে টাকা এবং অর্থনীতির জন্য এত যুদ্ধ কেন জানেন? মূল কারণ ওই $40 ট্রিলিয়ন ঋণ। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে তার দেশ ব্যাপকভাবে ঋণগ্রস্ত। ঋণী কে হয়? মূলত দরিদ্র মানুষ ঋণী হয়। যার টাকা আছে সে কি ঋণ করে নাকি সহজে? তো দরিদ্র সে জানে যে আমার অবস্থা 12টা বেজে গেছে অনেকটা। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে। অতএব সারা বিশ্বে এই অর্থনীতির লড়াই করে বেড়াচ্ছে, এবং ইরানে যে আজকে এই যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, তার মূল অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ ছিল, একটা কারণ, আমি অনেকগুলো কারণের ভেতরে একটা গুরুত্বপূর্ণ কারণ, ইরানের ধনভাণ্ডার সব একাই কবজা করবে, একাই খাবে, মৌজ মাস্তি ফুর্তি করবে ডোনাল্ড ট্রাম্প। এই জন্য নেটো জোটকে, তার ইউরোপীয় মিত্রদেরকে কাউকেই বলেনি যে একা খাবে বলে, ভেনিজুয়েলার মতো করতে চেয়েছিল, কিন্তু বিপদে পড়ে গেছে ইরান এসে। নিষেধাজ্ঞা আমেরিকার জন্য বুমেরাং হয়ে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। এবং ইরান কিন্তু এ নিয়ে কোনো টেনশনই নেই। আমি আজকে ইরানের গণমাধ্যমগুলো ঘেটে দেখলাম, এই নিষেধাজ্ঞা নিয়ে তেমন কোনো খবরই নেই, তাদের গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব না দেওয়ার কারণ তারা জানে খুব ভালো করে, কিভাবে আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয় সেটা জানে, আমেরিকার সামরিক বাহিনীকে কিভাবে মোকাবেলা করা হয় সেই কৌশলই তো তারা এখন মুখস্থ করে ফেলেছে, আর কি। এবং ফ্যাক্ট হচ্ছে কি,
ডোনাল্ড ট্রাম্প আগের বার ক্ষমতায় এসে ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেসারের তত্ত্ব দিয়েছিল যে চরম একদম সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করতে হবে, 1 ফুটা তেল ইরান বিক্রি করতে পারবে না, এই নীতি গ্রহণ করেছিল আগের বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে। এবার কঠোরতম নিষেধাজ্ঞা, ইকোনমিক ডোমসডে, মহাপ্রলয়। ভাই ওই সর্বোচ্চ চাপ প্রয়োগ আর মহাপ্রলয় আর যাই বলেন একই কথা। তো আপনি তেল বিক্রি করতে দেবেন না, ইরানের ব্যবসা বাণিজ্য চালাতে দেবেন না, এই তো কথা। তা আপনার ওই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যখন উল্টো দিতে পেরেছে ইরান, এখন পারবে না? পারবে। আপনার প্রথম আমল দেখে এসেছে, অতএব আপনি যখন এবার ক্ষমতায় এসেছেন, ইরানের মাথায় নেই যে ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করতে হবে, খুব ভালোভাবে আছে। অতএব আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, বাণিজ্য যুদ্ধ বা অর্থনীতির যে যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ব্যাপারে আমেরিকার একজন খ্যাতিমান সাংবাদিক, ফক্স নিউজের সাংবাদিক, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বারবার আমি নামটা বলি, এই মুহূর্তে কেন যেন নামটা মনে আসছে না, তিনি বলেছেন যে সুয়েজ খালকে কেন্দ্র করে যখন ব্রিটেনের সাথে মিশরের দ্বন্দ্ব হয়েছিল, সেই ঘটনার পরে ব্রিটেনের রাজত্ব শেষ, আর ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার রাজত্ব শেষ হবে বিশ্ব, এবং তাই হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই যে অর্থনীতির যুদ্ধ, এর সাথে আমেরিকা আরো কি কি করলো খেয়াল করেন। আমি দুটো বিষয় তুলে ধরছি। পাকিস্তানের সেনা প্রধানকে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন এবং তাকে ইরানে যেতে বলেছেন যে আপনি একটু যান, আবার ইরানকে কূটনীতির প্রক্রিয়ায় ফিরে আনেন, তা না হলে তো ঝামেলা। কেন ঝামেলা? আমি আবারও বলি, সামনে মিড টার্ম ইলেকশন নভেম্বরে, অথচ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো অ্যাচিভমেন্ট নেই। দেশের ভেতরে তেলের দাম, গ্যাসের দাম, পণ্য মূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত সবকিছু হয়েছে এবং বেশ বহু সংখ্যক সেনা মারা গেছে, বিপুল অর্থনীতির ক্ষতি হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে এসে, এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে রাতের আধারে জোর করে ধরে এনে আমেরিকার কারাগারে রাখা, এই বিষয়টাকে বিশ্ববাসী ভালোভাবে দেখছে না। এগুলো সবই অন্যায়, আগেও অন্যায় করেছে, কিন্তু এগুলো যে অন্যায় এখন আস্তে আস্তে তো অনেকে পরিষ্কার করছে। স্পেনের মতো দেশ, অনেক দেশই তো আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। কেন? এই সমস্ত অন্যায় দেখতে 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 এরা একটা পর্যায়ে এসে বুঝেছে যে এত অন্যায়ের সমর্থন করা যায় না। আজকে ক্যানাডার সাথে যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ আমেরিকার, আপনারা চিন্তা করতে পারছেন কি অবস্থা? এই অর্থনৈতিক খারাপ অবস্থা, নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা, তার রাজনীতি, তার ক্ষমতাকে ঠিকঠাক রাখা, এগুলো করার জন্য পাকিস্তানের সেনা প্রধানকে ইরানে পাঠিয়েছেন, এবং এই বার্তা দিয়ে যাতে ইরান আবার আলোচনায় ফিরে আসে। আলোচনায় ফিরে আসলে তেলের দাম কমবে, আলোচনায় ফিরে আসলে হয়তো কিছু কিছু শর্ত মেনে নেবে আমেরিকা এই 2 মাস 2.5 মাসের জন্য, তারপরে আবার যা করার তা করবে। তাহলে কি দাঁড়ালো? এইটা টার্গেট। এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধানকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠালো, ঠিক সেই দিনই ইরানের উপর এরকম কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করছে। যদিও সেটা ব্যর্থ হবে কি হবে না সেটা পরের আলাপ, কিন্তু আপনি যারা ভালো কাজের জন্য দাওয়াত দিচ্ছেন, তার জন্য আপনি একটা লাঠিও পাঠালেন, তাহলে কি হইল? এরপরে শুধু এখানেই শেষ কথা না, যে আইআরজিসি, ইরানের বিপ্লবী সরকার, ইরানের বিপ্লবী চেতনা বা ইরানকে রক্ষার জন্য জান পরাণ দিয়ে কাজ করছে, যুদ্ধ করছে, খাটাখাটনি করছে, সেই আইআরজিসির প্রধান 5 কমান্ডারের বিরুদ্ধে আপনি পুরস্কার ঘোষণা করছেন। এদেরকে ধরে দিতে পারলে, জীবিত অথবা মৃত, বা এদের সম্পর্কে খোঁজ দিতে পারলে আমরা $1 কোটি করে পুরস্কার দেবো। নট অনলি দ্যাট, যে ব্যক্তি খোঁজ দেবে তাকে আমেরিকায় থাকা, খাওয়ার, ভরণ পোষণ সমস্ত সবকিছুর ব্যবস্থা করে দেব। এটা কি শান্তির আলোচনা? এটা কি শান্তির বার্তা পাঠানো হলো? ইরানকে এত কম বুদ্ধির নেতৃত্বের একটা দেশ মনে করার কি কারণ থাকতে পারে? বাস্তবতাতে ভিন্ন, বাস্তবতা যে অনেক কিছু পাল্টে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো এখন সেটা বুঝতেও পারছেন না। ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছিল আব্রাহাম লিঙ্কন ব্যাপকভাবে কাজ করছে, কিন্তু আব্রাহাম লিঙ্কন যখন ফুটো হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জাহাজ কোনো বন্দরে ভেড়ানো যাচ্ছে না, তারা ব্যাপক খাবার দাবারের অভাবে, কোনো সার্ভিস নেই, খুবই কষ্টে।
এবং সেই জাহাজ আমেরিকায় ফেরত দেবে কিভাবে? ডোনাল্ড ট্রাম্প তো জেনে যাবে যে জাহাজ ফুটে হয়ে গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে। এই জন্য গোপনে 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 এতদিন রাখছিল, কিন্তু একটা